শুভ সকাল বন্ধুগণ। আজ মঙ্গলবার সকাল 11টা বাজে আপনাদের সামনে আমি হাজির হয়েছি কামালের বিবিধ চ্যানেল বাছাইকৃত বাংলা গল্পের চ্যানেল এটি ইউটিউবের @কামালের _বিবিধ। এই উপন্যাসটি যখন পুলিশ ছিলাম লিখেছেন শ্রদ্ধেয় স্বর্গীয় ধীরাজ ভট্টাচার্য। এই উপন্যাসটি আমি পড়েছিলাম আমি যখন স্কুল পেরিয়ে কলেজেও পড়ছিলাম। তখন আমরা সেই দূরের কুড়িগ্রাম শহরে থাকতাম। এটি 1973-74 সালের ঘটনা। আমি এখনও এই উপন্যাসগুলি ভুলতে পারি না। তবে আবারও এই উপন্যাসটি সংগ্রহ করেছি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। যখন পুলিশ ছিলাম লিখেছেন ধীরাজ ভট্টাচার্য। তিনি একদিকে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনি আরেকদিকে একজন বাংলা চলচ্চিত্রের হিরো ছিলেন। এই উপন্যাসের মাঝে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন টেকনাফ ব্রিটিশ ভারতের সেই মাথিনের কূপ টেকনাফে রয়েছে। অনেকেই জানেন, শুনেছেন, কেউ কেউ গিয়েছেন। মাথিন নামে এক রাখাইন অর্থাৎ মগ জমিদারের কন্যা এই ধীরাজবাবুর সাথে প্রেমে পড়ে যান এবং শেষ পর্যন্ত কি হয় সেই প্রেমের এটির বর্ণনা রয়েছে এই উপন্যাসে। আমি যতদূর জানি এই ঐতিহাসিক প্রেমের গল্পটি আসলেই সত্যি কাহিনী এবং এটি নিয়ে যুগে যুগে কালে কালে অনেক আলোচনাই হয়েছে। ধীরাজ ভট্টাচার্য বাবু অনেক বাংলা ছবিতে অভিনয় করলেও লিখেছেন দুটি মাত্র উপন্যাস। একটি হলো যখন পুলিশ ছিলাম এবং অন্যটি যখন নায়ক ছিলাম। তার স্বল্প জীবনকালে তিনি এই দুটি উপন্যাসই লিখেছেন। আপনাদের একটি কথা জানিয়ে রাখি, নিমাই ভট্টাচার্যের মেম সাহেব সেটিও আমাদের পঠন তালিকাভুক্ত। প্রতি শুক্রবার সকাল 11টায় এটি আপলোড করা হয়। আমার চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করুন। ধীরাজ বাবু সম্পর্কে আপনাদের একটু জানিয়ে নেই। তার জন্ম 1905 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1959 সালে। কাজেই এই গল্পে ব্রিটিশ ভারতের দৃশ্যগুলি বেশি প্রকট হয়ে দেখা যাবে। এই গল্পের এই উপন্যাসের ভূমিকাতে তিনি লিখেছেন, মামুলি ভূমিকা এ নয়। কাহিনী পড়ার আগে আমার কয়েকটি কথা সুধী পাঠকদের জানিয়ে রাখতে চাই। দেশ পত্রিকায় প্রকাশের সময় থেকে এখন পর্যন্ত বহু কৌতূহলী পাঠকের চিঠি আমি পেয়েছি এবং পাচ্ছি। সবার ওই একই রকম জিজ্ঞাসা, এত দীর্ঘদিন বাদে এই কাহিনী আমি কেন লিখতে গেলাম। আমি বলতে চাই, এর আগে ইচ্ছা বা অবসর থাকলেও পুলিশের সম্পর্কে বাইরের এবং ভেতরের এত কথা আমি অকপটে বা এত সহজে লিখতে পারতাম না। কোনো পরাধীন দেশের লেখকের পক্ষে তা সম্ভব নয়। আর একটা কথা এখানে বলা দরকার, পুলিশকে সাধারণের চোখে হেয় বা অপদার্থ প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়েও এ কাহিনী আমি লিখিনি। কর্মক্ষেত্রে সর্বস্তরেই ভালো মন্দ লোক আছেই। সেই ভালো আর মন্দের মাঝে আমি যে কত বড় অযোগ্য অপদার্থ, এক কথায় একেবারেই মিসফিট, এইটে বলাই হলো আমার এই কাহিনীর মূল প্রতিপাদ্য বিষয়। দ্বিতীয় জিজ্ঞাসা, এটা নিছক গল্প না সত্যি? সবার অবগতির জন্য তাই জানাই, যখন পুলিশ ছিলাম আমার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ কাহিনী। হয়তো অজান্তে কল্পনার রং একাট্টু বেড়েছে, তাতে কাহিনীর আকর্ষণ বেড়েছে না কমেছে তা বিচারের ভার শুধুই পাঠকের উপর।
শুরু করছি শ্রদ্ধেয় ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম প্রথম পার্ট। রাত জেগে স্কুলের পড়া পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম। পরিষ্কার স্বপ্ন দেখলাম লন্ডনের বেকার স্ট্রিটে রবার্ট ব্লেকের ড্রয়িং রুমে বসে স্মিথের বোকামির জন্য তিরস্কার করছি। পাশের দরজার ফাঁক দিয়ে মিসেস বার্ডেল একটু উকি দিয়ে বোধহয় জানিয়ে দিয়ে গেলেন যে সে সবই শুনছে। পায়ের কাছে বিরাটকার টাইগার চোখ বুজে শুয়ে আছে, সে যে ঘুমায়নি, মাঝে মাঝে ল্যাজ নেড়ে তা জানিয়ে দিচ্ছে। হঠাৎ সেই নিস্তব্ধ রাত্রির বুক চিরে বাইরের কলিং বেলটা আর্তনাদ করে উঠল। নিমেষে টাইগার লাফিয়ে উঠে কান খাড়া করে দাঁড়ালো। স্মিথের ভ্যাবাচেকা খাওয়া মুখখানা কঠিন হয়ে উঠল, আর আমি নিঃশব্দে ড্রয়ার খুলে রিভলভারটা হাতে তুলে নিলাম। বেচারি বার্ডেল ভয়ে ভয়ে সবেমাত্র দরজা খুলে দিয়েছে, এমন পরম মুহূর্তেই ঘুম ভেঙে গেল। ইস! চোখ মেলে দেখি মা কাছে দাঁড়িয়ে বকেই চলেছেন। ছোট ভাই বোনগুলোর ঘুম ফেলে চোখে পরম আনন্দে তা উপভোগ করছে। শুধু আমার বাবা নির্লিপ্তভাবে বাইরের রকে পায়চারি করছেন। মায়ের বকুনি কোনোদিন আমাকে বিশেষভাবে দমাতে পারেনি। একটু ভালো করে চেয়ে দেখি মার হাতে রয়েছে পাঠ্যপুস্তকের নিচে লুকিয়ে রাখা দীনেন্দ্র রায়ের রহস্য লহরী সিরিজের বুদ্ধির যুদ্ধ। এবার শুধু লজ্জা পেয়ে গেলাম আর দমেও গেলাম। পরীক্ষার পড়ার ছুতোয় ছোট ভাই বোনেরও, এমনকি মাকেও আমি কম যন্ত্রণা দিইনি। পড়ার সময় কাউকে ঘরে ঢুকতে দিতাম না। তাছাড়া দোকান বাজার ফর 5 মাস সব খেটেছে ছোট ভাই বোনেরা। রাত জেগে পড়ার জন্য উঠতে দেরি হবেও, কাজেই সকাল থেকে আমার ঘরের আশেপাশে কারোর জোরে কথাটি বলার পর্যন্ত উপায় নেই। আজ বোধহয় শুদ্ধই পেয়ে গেলাম। মা বলেই চলেছেন, আর কাজ নেই, লেখাপড়া শিখে অনর্থক পয়সা নষ্ট, পরীক্ষার 3 দিনও বাকি নেই, আর রাত জেগে হতভাগাটা পড়ছে বটতলার ডিটেকটিভ উপন্যাস। রহস্য লহরী যে বটতলার চেয়ে অনেক উচ্চদরের উপন্যাস, এ প্রতিবাদ তখন করতে সাহস পায়নি। এরই ফাঁকে ছোট বোনটা বলে উঠল, জানো মা, কাল রাতে ইংরেজি পড়াটা একটু মনে করিয়ে দিতে যেই দাদাকে বলেছি, কি বকুনিটাই! সে আরও হয়তো বা বলতো। মা ওকে এক ধমকে থামিয়ে দিলেন। যা যা, হাত মুখ ধুয়ে পড়তে বসগে। একজন তো লেখাপড়া শিখে আমাদের রাজা করলো, এখন তোমরা রইলে বাকি। এরপর মায়ের যত আক্রোশ গিয়ে পড়ল নিরীহ বাবার উপর। কতদিন বলেছি একটু শাসন করো, অত আশকারা দিও না, তা তো হবে না, এখন ভোগো। বেলা বেড়ে উঠতে চলল। আমার দিক থেকে কোনোই প্রতিবাদ না পেয়ে মা গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর ছোটো ভাই বাজারের থলি ও কয়েকটা টাকা খাটের উপর রেখে নামতার মতো কি কি আনতে হবে না হবে তা বলে গেল। প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমি জানি পরীক্ষার ফল না বেরোনো পর্যন্ত এই নির্যাতনটুকু আমাকে সইতেই হবে। শুধু এতেই শেষ হলো না। রাত জেগে পড়তে বসলেই মা প্রবলভাবে বাধা দিয়ে বলতেন, মিছিমিছি আর তেল পুড়িয়ে কাজ নেই, শুয়ে পড়ো। তবুও সব হজম করে রাত জেগেই পড়তাম। অন্য সময় আমার পড়া হয়তো না। এর মধ্যে একদিন বাবা সন্ধেবেলা কাছে এসে বসলেন। বুঝলাম কিছু নিশ্চয়ই বলতে এসেছেন। কিছুক্ষণ চুপ থেকে বাবা আমাকে ডাকলেন, ধীরু বাবা। আমাকে বাড়িতে সবাই ধীরু বলে ডাকতো, শুধু বাবা ডাকতেন ধীরু বাবা বলে। বাইরের নাটক নোবেল পড়তে আমি তো বারণ করিনি, ওতে জ্ঞান বাড়ে, কিন্তু এই পরীক্ষার সময় এগুলি নাই বা পড়লে এরপরে অঢেল সময় পাবে। আমি শুধু বলেছিলাম, রোজ আমি পড়ি না বাবা, ওই বইটা তার পরদিন ফেরত দিতে হবে বলে। আর বলতে পারলাম না। এতদিনের জমে ওঠা অভিমান ভিড় করে
গলার কাছে এসে আমার বাক রোধ করে দিল। সস্নেহে আমার গায়ে কিছুক্ষণ হাত বুলিয়ে সেদিন বাবা বলেছিলেন, জানি নইলে প্রতিটি পরীক্ষায় তুমি প্রথম বা দ্বিতীয় ছাড়া হওনি। এ কি শুধু বাইরের উপন্যাস পড়ে হয়? মায়ের কথা কিছু মনে করতে নেই বাবা, সেদিনের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। এরপরে 2-3 বছরের ঘটনা যেমনই সংক্ষিপ্ত তেমনই বৈচিত্র্যহীন। মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনযাত্রার একঘেয়ে ইতিহাস, তার সঙ্গে আমার বক্তব্যের বিশেষ যোগ নেই বলেই এড়িয়ে গেলাম। ভালোভাবে ম্যাট্রিকটা পাস করে আশুতোষ কলেজে আইএসসি ক্লাসে ভর্তি হলাম। মা বাবার আন্তরিক ইচ্ছে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার হব। বলা বাহুল্য, রহস্য লহরীর আমি এখন নিয়মিত গ্রাহক, আর লুকিয়ে পড়ার কোনো দরকার হয় না। এ সময়ে এমন একটা ঘটনা ঘটল যা আমার ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল। আমার বড়দা দৌলতপুর কলেজে বিএ 4th ইয়ারে পড়ছিল। পরীক্ষার বিশেষ দেরি নেই, আমার 2nd ইয়ারের টেস্ট পরীক্ষাও হয়ে গিয়েছে, পরীক্ষার ফিস পর্যন্ত জমা হয়েছে। হঠাৎ বড়দা বাড়ি চলে এলেন, বললেন আজ 8-10 দিন যাবৎ জ্বর, কোনোভাবেই রেমিশন হয় না। যথারীতি এখানকার ডাক্তার দেখানো হলো, কিন্তু সে জ্বর আর রেমিশন হলো না। ঠিক 25 দিনের দিন আমার বড়দা মরে গেলেন। আমার জীবনের সব কিছুর আদর্শ ছিল আমার এই বড়দা, তার বিষয়ে বিশদ লেখার স্থান এটি নয়, আমি বরং এগিয়ে যাই। মা শোকে শয্যা নিলেন, আমরাই জোর করে তাকে খাওয়াই। শুধু বাবার বাহ্যিক কোনো পরিবর্তন দেখতে পেলাম না। বড়দা মারা যান ভোরবেলা। সব কিছু ব্যবস্থা করে আমরা যখন সব নিয়ে শ্মশানে গেলাম, তখন বেলা 10:30 বেজে গিয়েছে। ফিরে এসে শুনি বাবা নিয়মিত 11টায় স্কুলে গিয়ে ছেলেদের পড়িয়েছেন, ঠিক নিয়মিত তার হাসি গল্পের মধ্য দিয়েই। বেলা 1টার সময় হেডমাস্টার মহাশয় খবরটা কারো কাছ থেকে শুনে হন্তদন্ত হয়ে এসে দেখেন বাবা ক্লাসে পড়াচ্ছেন। খানিক অবাক হয়ে থেকে তিনি বললেন, ললিতবাবু, আপনি আজ স্কুলে এলেন? হেসে বাবা জবাব দিয়েছিলেন, হ্যাঁ, যার জিনিস তিনি নিয়ে গিয়েছেন, এতে দুঃখ করার কি আছে? তাছাড়া বাড়ি বসে হাহুতাশ না করে ছেলেদের নিয়ে বেশ ভুলে আছি, এতে অবাক হওয়ার কি আছে? আমার বাবা ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের বাংলা সংস্কৃতের শিক্ষক ছিলেন। এরপরে বাড়ি আমার কাছে অসহ্য হয়ে উঠল। রাত দিন মায়ের কান্না, ছোট ভাই বোনদের বিষণ্ণ মুখ, বাবার মৌন স্তব্ধতা, সব মিলে আমাকে কেমন করে দিল। বড়দার জন্য একটা ছোট ফোঁটা চোখের জল ফেলার ফুরসত আমি আর পেলাম না। কলেজ বন্ধ, সময় কাটানো দুষ্কর হয়ে উঠল। ঠিক করলাম আর পড়ব না। ভোরে বাড়ি থেকে বেরিয়ে পথে পথে ঘুরে বেড়াই, রাতে ফিরে যা হোক কিছু একটু খেয়ে শুয়ে পড়ি। ঘুমাতে পারি না, কি এক অসহ্য অবস্থা। এর মধ্যে একদিন এক বন্ধু বায়োস্কোপ দেখতে নিয়ে গেল এমপ্রেস থিয়েটারে। বর্তমানে এটির নাম রূপালী সিনেমা। ম্যাডার্ন কোম্পানির তোলা নির্বাক ছবি টারা দ্য ড্যান্সার। যেমন জঘন্য গল্প, তেমনি বিচিত্র তার চিত্ররূপ এবং তার ফটোগ্রাফি। আমার জেদ চেপে গেল। আমার মনে ভীষণ জেদ হলো ছবিতে অভিনয় করতে হবে। শুনে আমার সঙ্গের ওই বন্ধুটি তো হেসেই খুন। একে তো আমি তখন বিশ্রী রোগা চেহারা, তারপরে ছবির অভিনয় সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাই নেই, কাজেই তাকে বিশেষ দোষ দেওয়া যায় না। সে গিয়ে আরও জানা অজানা সবার কাছেই এই খবরটা রাষ্ট্র করে দিল। ফলে ব্যাপারটা খুব জটিল হয়ে পড়ল। আমি যেন সবার কাছে একটা হাস্য কৌতুকের উৎসাহ হয়ে উঠলাম। জেদ আমার আরও বেড়ে গেল। কি করি? বাড়িতে তো কিছুতেই মত দেবে না। আর সে সময়ের দিনকালে 18-17 বছরের ছেলে বায়োস্কোপ করে
শুনলে লোকে আঁতকে উঠত। তারপর ঘৃণা ও অবজ্ঞার এমন একটা চাহনি দিত যা সহ্য করে সমাজে বাস করার চেয়ে জেল কাটার শ্রেয় মনে হতো। স্কুলে পড়ার সময় খাবারের টাকা জমিয়ে ভাবের অভিব্যক্তি তুলি। অনেক চেষ্টা ও পরিশ্রমের পর সেখানে তখনকার সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সচিত্র শিশিরে ছাপা হয়। সেই হলো প্রথম ছাড়পত্র বা প্রশংসাপত্র, অর্থাৎ ছবি। ম্যাডোনা কোম্পানির তখন পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলা ছবি তুলেছেন সতীলক্ষ্মী। খবরটা আমি অতি সংগ্রহ করে একদিন ওই একমাত্র সংবাদপত্র সচিত্র শিশির এবং আমার ছবি নিয়ে তার সাথে দেখা করি। কী জানি কেন ছবিগুলো দেখে তিনি তার চরিত্রে, একটা বদমাশ চরিত্রে বিনোদের ভূমিকা আমাকে দিলেন। চরিত্রটি যা বুঝিয়ে দিলেন তা হচ্ছে, এই বিনোদ অতি নীচ এবং জঘন্য স্বভাবের এক যুবক। বন্ধুত্বের সুযোগ নিয়ে সে সতীলক্ষ্মী বন্ধু স্ত্রীর উপর কদার্য দৃষ্টি দেয় এবং কিসে তার সতী নাম ঘুচিয়ে পাপের পঙ্কিল পথে টেনে আনবে তার চিন্তায় সর্বশক্তি নিয়োগ করে। বিনোদদের সারা জীবনই এ ধরনের কার্যকলাপে পূর্ণ। শেষ পরিণতি দেখা যায় একটা নিষ্পাপ সরল বালিকা, যাকে যৌবনে বিনোদ প্রলোভনের ফাঁদ পেতে সর্বনাশের পথে টেনে এনেছিল, যার ফলে শেষ পর্যন্ত সে পাগল হয়ে যায়। সেই বালিকায় হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে ফিরে এসে দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে বিনোদকে একা পেয়ে তার চুল টেনে ধরে মাটিতে ফেলে তার বুকের উপর বসে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলে, পা ধরে টানতে টানতে গঙ্গার জলে ফেলে দেয়। কাহিনী শুনে আমি ভীষণ দমে গেলাম। প্রথমে চলচ্চিত্রে নেমেই এমন এক চরিত্র, বাবা মা দূরের কথা, চেনা শোনা যদি কেউ এ চরিত্র আমাকে পর্দায় দেখে তাহলে আর ভাববার সময় পেলাম না। জ্যোতিষবাবু বললেন, তোমাকে কিন্তু এখনই ঠিক করে ফেলতে হবে, কাল থেকে শুটিং, আপত্তি থাকে তো এখনই বলো। স্টেজের অনেক অভিনেতা এই চরিত্রটির দিকে লুব্ধ দৃষ্টি নিয়ে বসে আছে। যা তাকে কপালে, আমি রাজি হয়ে গেলাম। রোজ সকালে বেরিয়ে যাই আর বাড়ি ফিরি সন্ধ্যে 7টা-8টায়। এভাবে 10-12 দিন শুটিং হয়ে গিয়েছে। হঠাৎ একদিন মা জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা রোজ সকাল সকাল উঠে কোথায় যাস? আমতা আমতা করে আসল কথাটা এড়িয়ে সেদিনের মতো ফাড়াটা কাটালাম। পরদিন রাতে বাবা আমাকে জিজ্ঞেস করে বসলেন। বিপদ হলো সেখানেই। বাবার কাছে আমি মিথ্যা বলতে পারতাম না। একটু ইতস্তত করে সবই খুলে ফেললাম। সব শুনে বাবা গম্ভীর হয়ে গেলেন, কিছুই বললেন না। পরদিন থেকে মা হাঙ্গার স্ট্রাইক করে বসলেন। বড়দার শোক এ কয়দিনে যাও বা একটু কমে এসেছিল, আমার সিনেমা ঢোকায় তা আবার দ্বিগুণ হয়ে গেল। রাতে শুনি মা বাবাকে বলছেন, তুমি কি একটা মানুষ? ওই এক ফোঁটা ছেলে ওইসব বাজারের মেয়েদের সঙ্গে রং মেখে নেচে কুদে বেড়াবে, আর তুমি অম্লান বদনে তাতে মদ দিয়ে দিলে। বেঁচে থেকে আমি এসব দেখতে পারবো না। আর কটা দিন সবুর করো, আমি মরি, তারপর তোমাদের যা ইচ্ছা তাই করো। উত্তরে বাবা কি বলেছিলেন তা আমি শুনতে পাইনি। সকালে বাবা ডেকে বললেন, যা হবার হয়েছে বাবা, ধিউ, আর তুমি শুটিং করতে যেও না। আমি ভয়ে ভয়ে বাবাকে বললাম, এতখানি কাজ এগিয়ে গিয়েছে যে এখন শুটিং বন্ধ করলে ওরা মহা বিপদে পড়বে। তাছাড়া ক্ষতিপূরণের দাবি নিয়ে মামলাও করতে পারে। অনেক চিন্তার পর ঠিক হলো, এই ছবিটার পর আমি আর কোনো ছবিতে অভিনয় করব না। এ কথা মায়ের পা ছুঁয়ে আমাকে বলতে হবে। তাই হলো। অগত্যা মা অন্নদল গঠন করলেন, আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। সতীলক্ষ্মী ছবিটি বেরোলো। বাবা একদিন লুকিয়ে দেখে এসে 3-4 দিন গম্ভীর হয়ে বসে রইলেন।
কারোর সাথে ভালো করে কথা কইলেন না। বহু আত্মীয় স্বজন অযাচিতভাবে এসে মা ও বাবাকে তিরস্কার করে গেলেন। যথা জেনে শুনে ছেলেটাকে পড়াশোনা বন্ধ করিয়ে উচ্ছন্নের পথে তোমরা ঠেলে দিয়েছ। এরপর সমাজে তোমাদের মাথা উঁচু করে দাঁড়ানো কষ্টকর হবে, সেটা কি কখনো ভেবে দেখেছ? আমি যেন মরমে মরে গেলাম। সবচাইতে দুঃখ, বাবা তিরস্কারের উত্তরে একটি কথাও উচ্চারণ করলেন না। নিজের বাড়িতেই যেন আমি একঘরে হয়ে গেলাম। বাবা একটু আধটু এদিক ওদিক কোচিং টাইপের প্রাইভেট পড়াতেন। পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আইবির একজন বড় সিআইডি অফিসারের বাল্য বিধবা মেয়েকে বাবা গীতা আর কী সব ধর্মগ্রন্থ পড়াতেন। একদিন পড়িয়ে বাড়ি ফিরলেন একটু সকাল সকাল। অনেক দিন পরে প্রথম সেদিন বাবাকে একটু প্রফুল্ল দেখলাম। রাতে বাবার ঘরে আমার ডাক পড়ল। গিয়ে দেখি মাও সেখানে বসে আছেন। বাবা কোনো রকম ভূমিকা না করেই বললেন, ধিউ বাবা, তোমাকে পুলিশে ঢোকানোর সব ব্যবস্থা করে এলাম। হঠাৎ কথাটা শুনে কেমন হকচকিয়ে গেলাম। আমাকে চুপ থাকতে দেখে মা আবার জ্বলে উঠলেন। ভেবেছ বায়োস্কোপ করে বেরোবে? তা হবে না, হয়তো ফের তোমাকে কলেজে ভর্তি হতে পারে। বাবা স্নিগ্ধ হাস্যে মাকে চুপ করে থাকতে বললেন। তারপর সস্নেহে আমাকে কাছে টেনে নিয়ে বললেন, তাই করো তুমি। আর এ বয়সে এত খাটতে আমি পারি না। তুমি যদি কিছু আমাকে সাহায্য করতে পারো তাহলে তো আমার মস্ত লাভ। দ্বিধা আমার তখনও রয়েছে। সিনেমা থেকে পুলিশ, বাবা বললেন, আর পুলিশের লাইনটা অত খারাপ ভাবছে কেন? পুলিশে কি ভালো লোক নেই? সম্মতি দিলাম। আর না দিয়ে বা উপায় ছিল আমার কোনো কিছু না বলে চুপচাপ বসে থাকা আমার তো সহ্য হয় না। যা হোক, আমি অফিস যাওয়া শুরু করলাম। কদিন চলে গেল। তারপর এখন আমি পুরোপুরি পুলিশ ইন্টেলিজেন্স ব্রাঞ্চে। এই ডিপার্টমেন্টের প্রধান কাজ হলো যারা স্বদেশী করে তাদের উপর কড়া নজর রাখা। এই ব্রাঞ্চটিতে রীতিমতো আমি হয়ে গেলাম একজন ডিটেকটিভ বা ওয়াচার। রোজ 10:30টায় একবার অফিসে যাই, লর্ড সিংহ রোডে। সেখানে ডিউটি কী বা কোথায় সব জেনে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে সিনেমা মনের মধ্যে উকি দিয়ে রবার্ট ব্লেক ও রিভলভার দেখে হতাশ হয়ে যেত। মনের মধ্যে বেশ খানিকটা গর্ব অনুভব করতাম। আগেই বলেছি, ডিটেকটিভ উপন্যাসের আমি ছিলাম পোকা। ছোটোবেলায় বই পড়ে সম্ভব অসম্ভব কত কল্পনাই যে করেছি। আজ হাতে হাতে তার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে আনন্দে এবং গর্বে কেমন দিশাহারা হয়ে গেলাম। ভাবলাম, বাংলাদেশেও যে রবার্ট ব্লেকের চেয়ে বড় ডিটেকটিভ হতে পারে, ভগবান বোধহয় আমাকে দিয়েই সেটি প্রমাণ করবেন। আমার প্রথম ডিউটি হলো কলেজ স্ট্রিট মার্কেটের পাশে একটি প্রসিদ্ধ খদ্দরের দোকানে। দোকানিটির উপর অনেক দিন ধরেই পুলিশ নজর রাখছিল। সেখানে নাকি বড় বড় সব স্বদেশি চাইরা এসে মিলিত হতো এবং বঙ্গমাতাকে ইংরেজ শাসনমুক্ত করার সলাহ পরামর্শ করত। আমার সঙ্গে আরও 3 জন ছিল। দোকানের উল্টো দিকের ফুটপাতের ওপর আমরা নির্লিপ্তভাবে দাঁড়িয়ে পায়চারি করে দোকানে কে আসে যায় নজর রাখতাম। আর বিশেষভাবে বলা ছিল যে যদি পুলিশের তালিকাভুক্ত কোনো বিশেষ নেতা আসেন তাহলে তাকে যেভাবেই হোক অনুসরণ করতে হবে। কোনো ক্রমেই যেন তিনি নজর এড়িয়ে না যেতে পারেন। 3-4 জনকে একসঙ্গে নেওয়ার উদ্দেশ্যই হলো যাতে 2-1 জনের চোখ ধুলো দিলেও সবাইকে ফাঁকি দিতে না পারে। আমাদের উপরওয়ালার নির্দেশ ছিল যেন কোনো ক্রমেই অপর পাড়ি মানে সাসপেক্ট বুঝতে বা চিনতে না পারে যে আমরা পুলিশের লোক, তাদের উপর নজর রাখছি। বলা বাহুল্য, আমাদের পোশাক আশাক সাধারণ ধুতি, শার্ট বা পাঞ্জাবি, শুধু কোমরে কাপড়ের নিচে থাকতো একটা ছগড়া গুলিভর্তি রিভলভার আর মাদলির মতো ছোট একটা কৌটায়
ছোট একটা কাগজ, যাকে বলা হতো ডিটেকটিভ ওয়ারেন্ট। বিশেষ বিপদে না পড়লে এর অস্তিত্ব সাধারণ পুলিশকে পর্যন্ত জানতে দেওয়া নিষেধ ছিল। যদি কোনো লোককে অনুসরণ করতে হতো তাহলে বেশ কিছু দূরত্ব রেখেই তার পেছনে যাওয়াই ছিল আমাদের প্রতি নির্দেশ। এর উদ্দেশ্য হলো, যদি সে আমাদের কোনো ক্রমে চিনতে পারে তাহলে যাতে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আক্রমণ করতে না পারে, অথবা মুখোমুখি দাঁড়িয়ে গিয়ে আমাদের ভালো করে চেহারা চিনে নিতে না পারে। যদি কেউ ট্রামে উঠে পড়ে আমাদের যেতে হতো সেকেন্ড ক্লাসে, অর্থাৎ তার সঙ্গে এক গাড়িতে যাবার আমাদের কোনো আদেশ ছিল না, উপায় ছিল না। ট্যাক্সিতে গেলে ট্যাক্সি যদি পাওয়া যায়, পাওয়া না গেলে অগত্যা ট্যাক্সির নাম্বারটা টুকে নিয়ে পরদিন রিপোর্টের সঙ্গে দিতে হতো। এ যেন এক নতুন জীবন। প্রথম প্রথম বেশ লাগতো, কাজ কিছুই নেই, শুধু দাঁড়িয়ে বা বসে গল্প করে সময় কাটিয়ে দেওয়া। রাত্রি 8টা বা 8:30টার পর একজন উপরওয়ালা অফিস সারপ্রাইজ ভিজিট দিয়ে দেখে যেতেন আমরা আছি না পালিয়ে গিয়েছি। পরদিন বেলা 11টার সময় অফিসে গিয়ে আগের দিনের রিপোর্ট নিয়ে খানিকক্ষণ গল্পগুজব করে বেলা 2:30-3টা নাগাদ আবার নতুন ডিউটিতে বেরিয়ে যেতাম। সাধারণত এক জায়গায় ডিউটি 7 দিনের বেশি দেওয়া হতো না, কেননা তাতে চিনে ফেলার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য 7 দিন অন্তর অন্তর লোক বদল করে দেওয়া হতো। কলেজ স্ট্রিটের ডিউটি ছিল সবচেয়ে শক্ত। ওখানে 2-1 ঘন্টার মধ্যেই চিনে ফেলতো যে আমরা আইবির লোক। সেজন্য বেছে বেছে সবচেয়ে ওস্তাদ লোকগুলোকে সেখানে পাঠানো হতো। আমি একেবারে নতুন, কাজেই ওদের সাথে থাকলে কাজ শিখতে পারবো আর বিপদ আপদের ভয়টাও একটু কম থাকবে। এজন্য প্রথমেই ওদের সাথে আমাকে জুড়ে দেওয়া হয়েছিল। প্রথম 2 দিন উল্লেখযোগ্য কিছুই ঘটল না। তৃতীয় দিন বেলা প্রায় 4টা হবে, হঠাৎ দেখি আমার সঙ্গী 3 জন 3 দিকে নিমেষে অদৃশ্য হয়ে গেল। হতভম্বের মতো আমি চারিদিকে চাইছি। এমন সময় দেখি ওই খদ্দেরের দোকান থেকে 25-26 বছরের পড়া একটি লোক আমার দিকে এগিয়ে আসছে। আমাদের প্রতি কর্তৃপক্ষের যে উপদেশ ছিল তা মনে পড়ে গেল। কখনো সামনাসামনি পড়বে না, যাতে ভালো করে চিনে নিতে পারে, দরকার হলে উত্তম মধ্যমও দিয়ে দিতে পারে। কিন্তু তখন সেই উপদেশ আমার আর কোনো কাজেই লাগলো না। লোকটা একেবারে কাছে এসে পড়েছে, তবুও ভয়ে ভয়ে 1 পা 2 পা করে পশ্চিম দিকে হাঁটতে লাগলাম। লোকটা স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে সামনের পানের দোকানে 2 পয়সার পান দিতে বলে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো। এইসব শালা টিকটিকিগুলোর জন্য অস্থির হয়ে গেলাম। দেবে একদিন ইট মেরে মাথা ফাটিয়ে। আরও বিড়বিড় করে অনেক কথাই বলল, শুনতে পেলাম না। তখন আমি বেশ খানিক দূরে পিছিয়ে গিয়েছি, অন্তত ইট মেরে মাথা ফাটাবার গণ্ডির বাইরে। একটু সময় গেল, দেখি আমার সঙ্গীরা যেন ম্যাজিকের মতো এধার ওধার থেকে হাজির হলো। অন্য মানুষকে ওই লোকটার সামনে পড়ার জন্য প্রথমে কিছু তিরস্কার বর্ষিত হলো। তারপর আমার অসহায় অবস্থা দেখে পিঠ চাপড়ে বলল, আরে এতেই ঘাবড়ে গেলে ভাই? এর চেয়ে অনেক ভীষণ ঘটনা আমাদের জীবনে ইতিমধ্যেই ঘটে গিয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলল, তাদের মধ্যে কে কবে ডিউটি করতে গিয়ে কত রকম বিপদে পড়েছে, এমনকি বেদম মার খেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, তারপর পুলিশ এসে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আরও মজার কথা হলো এই যে, ওই মারধর খেয়ে কোথাও কোনো নালিশ করা চলবে না। এক যদি বেমালুম হজম করতে পারো ভালো, নইলে অফিসের উপরওয়ালার কাছে অকর্মণ্য, অপদার্থ এইসব উপাধিতে ভূষিত হয়ে সবার বিদ্রূপের খোরাক হবে। এইসব সহ্য করে চাকরি করতে পারো ভালো, না হলে ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। কী ভীষণ অবস্থা! উৎসাহ আমার অনেকটাই নিভে গেল। পরদিন উল্লেখযোগ্য সেরকম কিছুই ঘটল না। খুব সজাগভাবে দূরে দূরে থেকে সেই দিনটা কাটিয়ে দিলাম।
অঘটন ঘটল তার পরের দিন। আগেই বলেছি, বড় বড় স্বদেশী নেতাদের সম্বন্ধে আমাদের কর্তব্য কী। বেলা প্রায় 5টা হবে, হঠাৎ আমার এক সঙ্গী আমার হাত ধরে একটু টান দিল। তার দিকে তাকাতেই চোখ ইশারায় আমাকে ডাকলো। বেশ খানিকক্ষণ দূরে গিয়ে সে বলল, ওনাকে চিনতে পারছেন কি? অমুক নেতা এইমাত্র দোকানে ঢুকেছেন। তার নাম বলতে চিনতে পারলাম, বিখ্যাত লোক, সবাই জানে। উত্তেজনায় আমার সঙ্গীর গলা কেঁপে উঠল। বলল, জানেন ধীরাজবাবু, আজ 6 মাস ধরে আমি এখানে ডিউটি করছি, কিন্তু কোনোদিন ওকে এই দোকানে ঢুকতে দেখিনি। আজ নিশ্চয়ই গোপন কোনো মিটিং আছে। আজ যেভাবেই হোক ওকে ফলো করতে হবে। বলা বাহুল্য, আমার সঙ্গীটি সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে নাম করা একজন। বহু কাজ করে বহু পুরস্কার পেয়েছে সে। তাকে এরকম উত্তেজিত হতে কোনোদিন আমি দেখিনি। তিনি জাতিতে মুসলমান, আসল নাম বলবো না, ধরুন তার নাম হানিফ। কি বলবো না বলবো ভাবছি। হানিফ হঠাৎ বলল, ধীরাজবাবু, আপনি দূরেই থাকবেন। যা করতে হয় আমরাই করব, কেননা আজ ওকে মিস করলে আর রক্ষে থাকবে না। চারিদিকে ফেল করে চেয়ে দেখি আমার আর দুজন সঙ্গী বেশ খানিক দূরে দাঁড়িয়ে নোটবুক বের করে কি যেন দেখছে। বললাম, ওরা? হানিফ হেসে বলল, ওদের ভাবনা ওদের, আমি শুধু ভাবছি আপনার কথা। আমাকে বিশেষ করে রতিলাল বাবু মানে বাবার সেই পরিচিত ব্যক্তি, রতিলাল বাবু বলে দিয়েছেন যাতে আপনি কোনো বিপদে না পড়েন। লজ্জায় অপমানে হানিফের সামনে আমি এতটুকু হয়ে গেলাম। আমার এতদিনের রহস্য লহরী পড়ার অভিজ্ঞতার কোনো মূল্যই রইল না এই অশিক্ষিত হানিফের কাছে। কর্তব্য স্থির করে ফেললাম। খানিক বাদে হানিফ বললেন, আপনি আমার কাছ থেকে সরে যান। আজ আমরা একসঙ্গে সবাই থাকবো না। দূরে ওই থামটার কাছে গিয়ে দাঁড়ান। ওকে আমরা ফলো করে নিয়ে গেলে আরও আধা ঘন্টা কাছাকাছি থাকবেন। যদি কোনো অফিসার আসেন বলবেন আমরা অমুককে ফলো করে চলে গিয়েছি, ব্যাস। তারপর সোজা বাড়ি চলে যাবেন। কাল অফিসে একটু সকাল সকাল আসবেন। রিপোর্টটা তখন সবাই একসঙ্গে বসে লিখে আমরা জমা দিয়ে দেব। হ্যাঁ না কিছুই বললাম না, থামটার পাশে গিয়ে দাঁড়ালাম। রাত তখন 7:30 বেজে গিয়েছে। সজাগ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি খদ্দরের দোকানটির উপরে। হঠাৎ দেখি দীর্ঘাকৃতি এক বিশাল পুরুষ দোকান থেকে বেরিয়ে এসে সামনের ফুটপাতে দাঁড়ালেন। তাকে ঘিরে দোকানের প্রায় সমস্ত লোকই দাঁড়িয়ে আছে। সকলের মুখেই কেমন একটা সম্ভ্রমের ভাব। লোকটিকে আমি ভালো করে দেখে নিলাম। লম্বায় প্রায় 6.5 ফুট, খুব কালো না হলেও উনি বেশ কালো রঙের। মাথার চুল ছোট করে ছাঁটা, দাড়ি গোঁফ কামানো, মুখে একটা বিরাট গাম্ভীর্য বিরাজ করছে। পরনে খদ্দরের লুঙ্গি, গায়ে খদ্দরের পাঞ্জাবি। সত্যি নেতা বলে শ্রদ্ধা করতে ইচ্ছা করে। নামটা গোপন করেই ফেললাম। বললাম না, এখানে কলেজ স্ট্রিট ও হ্যারিসন রোডের মোড় থেকে ট্রামটা ছেড়ে বেশ একটু জোরেই চলছে। হঠাৎ দেখি দীর্ঘাকৃতি নেতাটি অনায়াসে চোখের নিমেষে ট্রামের পাতা দিতে লাফ দিয়ে উঠলেন। ভাববার কোনো অবসর নেই। আমি এক লাফে ওই ট্রামের 2nd ক্লাসের পাদানির উপর লাফিয়ে উঠলাম। তারপর কোথা দিয়ে কী যেন হয়ে গেল বুঝতে পারলাম না। শুধু শুনতে পেলাম একটা হই হই চিৎকার, রক্ষে রক্ষে। ব্যাপারটা যখন পুরোপুরি বুঝতে পারলাম তখন আমার চারপাশে বেশ কিছু ভিড় জমে গিয়েছে। ট্রামটিও থেমেছে এবং অসংখ্য উৎসুক চোখের একমাত্র লক্ষ্যবস্তু হয়ে ক্ষত বিক্ষত দেহে পথের উপরে শুয়ে শুনতে পেলাম অযাচিত সমবেদনা এবং তিরস্কার সমভাবে বঞ্চিত হচ্ছে আমার উপরে। একজন বলল, নিছক গোয়ার তুমি, চলতি ট্রামে ওঠার অভ্যাস নেই, নাই বা উঠলে বাপু। তার মুখের কথা কেড়ে নিয়ে আরেকজন বলল, কি যাতা বলছেন মশাই, দেখেননি
ট্রামের পাদানিতে কাপড়ের কোষটা আটকে গিয়েছিল বলেই এই বেচারা পড়ে গিয়েছে। মাথার কাছ থেকে কে একজন গম্ভীর গলায় বললেন, দয়া করে আপনি একটু চুপ করুন, আর পারেন তো খানিকটা বরফ এনে দিন, এই নিন পয়সা। কৌতূহল হচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে তাকালাম। যা দেখলাম তা লিখে আর বোঝাতে পারবো না। শুধু মনে হচ্ছিল, মা ধরণী দ্বিধা হও, আর সেই ফাটলে এই অভাগাকে একটু আত্মকপটের সুযোগ দাও। এ সেই দীর্ঘাদি স্বদেশী নেতা যাকে আমি ফলো করে সবার কাছে বাহাদুরি নেব ভেবেছিলাম। রাস্তার ওপর তারই কোলে মাথা রেখে অজ্ঞান হয়ে শুয়ে আছি, আর তিনি সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমার মনের ভাব বুঝতে পেরে বোধহয় তিনি বললেন, চাকরি চাকরি, তার সে যাই হোক, লজ্জা পাওয়ার কিছু নেই ভাই। তবে আমি তোমার অনেক বড়, উপদেশ দেবার অধিকার আছে, তাই বলছি এ লাইনটা তোমার নয়, পারো তো চাকরি ছেড়ে দিও। পকেট থেকে পুলিশ টোকেন, রিপোর্টের খাতা, খুচরো পয়সা সব ছড়িয়ে পড়েছিল চারিদিকে। ধীরে ধীরে সেগুলি কুড়োতে কুড়োতে তিনি বললেন, তুমি আমাকে অনুসরণ করছিলে কেন? আমি কোথাও যাই বা না যাই, কার সঙ্গে কথা বই, এসব রিপোর্ট দেওয়ার জন্য? বেশ, তোমার নোটবইয়ে টুকে নিয়ে যাও, আমি সব বলে দেই, কাল আইবি অফিসে রিপোর্ট দিয়ে দিও। শুধু নির্বাক বিস্ময়ে ফেল ফেল করেছে আছি দেখে তিনি আবার বলতে শুরু করলেন, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে মিথ্যে কোনো কথাই বলবো না, তুমি নির্ভয়ে রিপোর্টটা জমা দিতে পারো। আমি বরফ হয়ে গেলাম। এসেছে বরফ, আমার বাম পাটা চড়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল কে যেন ধারালো একখানা ছুরি দিয়ে ছালসহ ছেঁচে দিয়েছে। খানিকক্ষণ বাদে বেশ একটু সুস্থ হয়েছি দেখে তিনি ভিড়ের মধ্যে একজনকে ডেকে বললেন, একখানা ট্যাক্সি ডাকুন তো। আমাকে ট্যাক্সিতে তুলে পকেট থেকে একটা 5 টাকার নোট বের করে আমাকে দিতে গেলেন। ততক্ষণে আমি কোনো কথা বলিনি এতক্ষণ। এবার আর চুপ থাকতে পারলাম না, গলা ধরে গিয়েছিল, তবুও বললুম, তার চেয়ে সবাইকে ডেকে আমার সত্যি পরিচয়টা জানিয়ে দেন। আর বলতে পারলাম না। নোটখানা পকেটে রেখে তিনি ট্যাক্সিওয়ালাকে ইশারা করলেন, ট্যাক্সি ছেড়ে দিল। আমাদের অফিসের রতিলাল বাবু ছিলেন আইবির একজন দুদিন নামকরা অফিসার। আমার কাজের রিপোর্ট সংগ্রহ করা, কার কোথায় ডিউটি, সব ভার ছিল তার উপর। একদিন তিনি আবার ছিলেন বাবার পুরাতন ছাত্র। কলেজ স্ট্রিটের ঘটনার পরদিনই বাবা তাকে ডেকে পাঠালেন। তিনি এসে শটাং তাকে উপরে আমার শোবার ঘরে নিয়ে এসে বললেন, দেখো ছেলেটার কি অবস্থা তোমরা করেছো, একবার দেখো। তোমরা সবাই আছো বলেই ছেলেটাকে ওখানে ঢুকেছিলাম, কিন্তু এই যদি তোমাদের কাজের নমুনা হয়, দরকার নেই বাপু আমার ছেলের চাকরি। বাবা উত্তেজিতভাবে ঘরে পায়চারি করতে লাগলেন, আর রতিলাল বাবু চুপ করে আমার খাটের পাশে বসে রইলেন। আমার অবস্থা দেখে ও শুনে তিনি খুব দুঃখিত হয়েছেন বলে আমার মনে হলো না। কিছুক্ষণ সব চুপচাপ। বাবাই একটু নরম সুরে বললেন, একটা উপযুক্ত ছেলে আমার মরে গেল। এও পড়াশোনা ছেড়ে দিয়ে কোথায় বায়োস্কোপ করতে শুরু করলো। তাই ভাবলাম গভর্নমেন্ট সার্ভিস লেগে থাকলে হয়তো উন্নতি করতে পারবে, আর আমারও কিছুটা সাহায্য হবে। কিন্তু মানুষ ভাবে আর হয় আরেক। রতিলাল বাবু যেন আর চুপ থাকতে পারলেন না, একটু উষ্মা প্রকাশ করে বললেন, স্যার আপনি মিছিমিছি বিচলিত হচ্ছেন স্যার। কালকের ঘটনার জন্য দায়ী ও নিজেই। আমি বারবার করে সবাইকে বলে দিয়েছি, ও ছাড়া হানিফও কাল ওকে বারণ করে দিয়েছে পই পই করে যেন সে ফলো না করে। কিন্তু তাকে জিজ্ঞেস করুন সে কেন চলন্ত ট্রেনের সাসপেক্টকে ফলো করতে গেল। কাল আমাদের যে ক্ষতিটা হয়েছে তা আপনাকে কি বলবো স্যার। একটা জরুরি মিটিং ছিল কাল, তাতে সব বড় বড় সাসপেক্টদের যোগ দেওয়ার কথা ছিল।
ও যদি কাল চুপ করে বাড়ি চলে আসতো তাহলে আজ আর আমাদের পায়কে। আমার কাছে বাবা বসে শুধু একতরফাই শুনছিলেন। রতিলাল বাবুর কাছে সব শুনে তিনি গুম হয়ে রইলেন। তারপর বললেন, রতি, তাহলে ও এখনও তোমাদের মতো পাকা হয়ে ওঠেনি? দিন কত ওকে সহজ সহজ ডিউটি দিলে কেমন হয়? তাকে কি ভালো কোনো সহজ ডিউটি দেওয়া যায় না? রতিলাল বাবু তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। বললেন, ওকে এখন দিন কয়েক টেলিফোন ডিউটি দেব। অফিসে কাজ 10টা 5টা, কোনো ঝক্কি নেই। অগত্যা সেদিন তাই ঠিক হলো। একতলার চওড়া কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই সামনে পড়ে একটা প্রকাণ্ড বারান্দা। বারান্দার দুদিকে কাঠের পার্টিশন দিয়ে ছোট্ট একটা ঘর, আর ঠিক মাঝখানে 4-5খানা চেয়ার। দক্ষিণের দেওয়ালের গা ঘেঁষে একখানা গোল টেবিল, তারপর রেডিওর মতো করে প্রকাণ্ড একটা বাক্স বসানো, তাতে ইলেকট্রিক সুইচের মতো অসংখ্য ছোট ছোট চাবি, প্রতিটিতে নম্বর দেওয়া আছে। পাশে একটা টেলিফোনের রিসিভার আর একখানা টেলিফোন গাইড। এই হলো আমার নতুন কার্যস্থল। প্রথমটায় হতবুদ্ধি হয়ে গেলাম। ওই অসংখ্য চাবি অপারেট করে কি করে ঠিকমতো কানেকশন দেব? আমার আগে যার ডিউটি ছিল সে আশ্বাস দিয়ে বলল, কিছু না, দিন দুয়েক একটু অসুবিধা হবে, পরে দেখবেন জল। এ আবার কোনো কাজ নাকি? একটা সাদা কাগজ নিয়ে সে আমাকে বোঝাতে বসে গেল। ধরুন, অফিসে 3জন স্পেশাল সুপারিনটেন্ডেন্ট, SS1, SS2, SS3, এটা হলেন আইবির মাথা, তারা আছেন। উনি থেমে থেমে গুছিয়ে গুছিয়ে আমাকে বোঝাতে লাগলেন, মনে করুন কেউ যদি SS2কে চায় তাহলে কি করতে হবে, SS1কে চায় তাহলে কি করতে হবে, অথবা SS3কে চায় তাহলে কি করতে হবে, ইত্যাদি বলে আমাকে বুঝিয়ে দিয়ে সাদা কাগজে সব পরিষ্কার করে লিখে দিলেন। আর বলে দিলেন, কথা শেষ হয়ে গেলে আদালে এসে বলবে বা জানাবে, অথবা নিজে গিয়ে দেখে আসতে হবে কথা শেষ হয়েছে কি না। তারপর লাইন নর্মাল করে দিয়ে চুপ করে বসে থাকুন, বই পড়ুন, যা খুশি। মোদ্দা কথা, এভাবে শুধু আপ আর ডাউনের কাজ আপনি করবেন। 3-4 দিন সত্যই একটু অসুবিধা হলো। প্রথমত এমন জড়িয়ে জড়িয়ে ওনারা ইংরেজি কথা বলতো যে বুঝতেই পারতাম না কে কাকে চায়। কিন্তু কিছুদিনের মধ্যেই বেশ অভ্যস্ত হয়ে গেলাম। দিব্যি আরামে 10টায় খেয়ে দিয়ে একখানা দীনেন্দ্র রায়ের বা ওই ধরনের মুখরোচক কোনো নভেল সঙ্গে নিয়ে যেতাম। 5টার দিকে সেখানে বইখানা শেষ করে বুক ফুলিয়ে বাড়ি চলে আসতাম। টেলিফোন ডিউটিতে আরেকখানা মস্ত বড় সুবিধা ছিল, কেউ জানতেই পারতো না আমি কোথায় কাজ করি। সে সময়টা ছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনের যুগ। পুলিশে, বিশেষ করে আইবিতে ওয়াচারের কাজ করি শুনলে ঘেন্নায় কেউ কথাই বলতো না। এমনিতেই কানাঘুষো শুনে আমার সহপাঠী অনেকেই আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। আমার অফিসের ঠিক পাশের বাড়িটাই ছিল এসবির অফিস। সেটা পুরো ক্যালকাটা পুলিশের অধীনে। সেখানে অন্যান্য সব জটিল ব্যাপারের ভেতর স্বদেশি ডাকাত ধরাতেও ওদের অধিকার আমাদের চেয়ে কম ছিল না। ওদের বলতো এসবি, অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ। দরকার হলে ওদের সাথে আমাদের ডিউটি পড়তো। 2টি অফিস আলাদা হলেও দরকার পড়লে 2 ভাই লাঠি উঠিয়ে দাঁড়াতো। এদিকে আবার রেশারেশিরও অন্ত ছিল না। আমরা একটা ভালো শিকার পাকড়াও করেছি জানতে পারলে ওরা জ্বলে পুড়ে মরে যেত। টিফিনের সময় ওদের অফিসে প্রায়ই যেতাম। সবাই ধরে বসতো, গল্প বলো। আমার অভিজ্ঞতার ঝুলি তখন রহস্য লহরীর কৃপায় ভর্তি। তার ভেতর থেকে বাছা বাছা গল্প বলে শোনাতাম আর বলতাম, ছি, এসব কি একটা কাজ নাকি?
ওদের দেশে পুলিশ কত অ্যাডভান্স, কত রকম বৈজ্ঞানিক প্রণালীতে ওরা ক্রাইম ডিটেকশন করে। যদি কোনোদিন সুযোগ পাই দেখিয়ে দেব কী করে বড় বড় অপরাধীকে পাকড়াও করতে হয়। সবাই কেমন হাঁ করে আমার কথাগুলো গিলত, হয়তো ভাবতো সত্যি একটা অদ্ভুত জিনিয়াস পথ ভুলে ও দেশে না গিয়ে এই পরাধীন দেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ডিপার্টমেন্টে ছিটকে এসে পড়েছে। এমনিভাবে দিনগুলো বেশ কেটে যেতে লাগলো। আগেই বলেছি বারান্দার দুপাশে দুটো কাঠের পার্টিশন করা যায়, প্রায় খালি থাকে। দু একজনকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাইনি। একদিন বুঝে ফেললাম স্বদেশি বড় বড় সাসপেক্ট বা ডেটিনিউ যাদের আটক করে রাখা হতো, মাঝে মধ্যেই তাদের অফিসে এনে ওই ঘরে বসিয়ে রাখা হতো। তারপর বড় বড় হোমরা চোমরা অফিসারের দল এসে ঘন্টার পর ঘন্টা জেরা করে যেতেন। শুনতাম কোনো কোনো দিন বেলা 10টা-11টায় এনে রাত্রি 12টা-1টা পর্যন্ত জেরা চলতো। এর মধ্যে আবার প্রচুর খাবার খাওয়ানো হতো। মূল উদ্দেশ্য হলো পার্টির ভেতরের খবর সব বের করে নেওয়া এবং প্রচুর প্রলোভন দেখিয়ে দলে ভিড়িয়ে নেওয়া, যাতে দলের ভেতরে থেকেও সে লুকিয়ে সব খবর এদের জানাতে পারে। সোজা কথায় একেবারে যাকে বলে স্পাই। লোক বুঝে মাসে মাসে 200 থেকে 500 টাকা দেওয়ার ব্যবস্থা ছিল। টাকার প্রলোভনে শেষ পর্যন্ত অনেকেই টোপ গিলত, আবার গিলতও না। এমন দু একটিও যে ছিল না তা নয়, তবে দেখতাম ও শুনতাম বেশিরভাগই টোপ গিলেছে। অফিসে 3জন এসএস, তার মধ্যে 2জন ছিলেন খাঁটি ইংরেজ, আর SS3 ছিলেন একেবারে খাঁটি বাঙালি। নিজের অধ্যবসায় ও নিষ্ঠার জোরে তিনি একজন সাধারণ কনস্টেবল থেকে SS3 হয়েছিলেন। এদের নিজস্ব স্পাই ছিল একজন নামকরা পুলিশ। স্বদেশি নেতা, এইসব তথাকথিত নেতারা জেল কাটতেন, খদ্দর পড়তেন, বাংলা মায়ের বন্ধন ঘোচাবার জন্য মিটিংয়ে কুম্ভীরাশ্রু বর্ষণ করতেন, আবার গোপনে সব সংবাদ সরবরাহ করতেন IB অফিসে। তার জন্য এদের মাসহারার ব্যবস্থা ছিল 5 থেকে 700 টাকা। চমৎকার ব্যবস্থা। এদের বক্তৃতা শুনে দেখেছি হাজার হাজার নারী গায়ের গয়না কাপড় অম্লান বদনে খুলে দিয়েছে। এইসব নেতারা মোটর কার চড়তেন, 250-300 টাকার ভাড়ার বাড়িতে থাকতেন, অথচ কোনো চাকরি করতেন না বা দেশে তাদের কোনো জমিদারিও ছিল না। কারা এই টাকাটা জোগাতো? দরিদ্র দেশ নাকি ব্রিটিশ গভর্নমেন্ট? এসএসদের নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা বা রেষারেষির ভাব ছিল। কে কত জরুরি খবর তৈরি করতে পারবে, সংগ্রহ করতে পারবে, কে কত বড় বড় স্বদেশি রুই কাতলাকে জেলে পড়তে পারবে। এই ছিল তাদের কর্মজীবনের চরম এবং পরম লক্ষ্য। একদিনের একটা ঘটনা বলি। টেলিফোন ডিউটিতে বসে একখানা ইংরেজি ডিটেকটিভ উপন্যাস পড়ছিলাম। পাশের পার্টিশনের ওদার থেকে উত্তেজিত কণ্ঠ শুনতে পেলাম। কেন মিছে মিছে নিজে ভুগছেন, আমাদেরও ভোগাচ্ছেন? রাজি হয়ে যান মশাই, কিছু করতে হবে না, শুধু মাঝে মাঝে মিটিংয়ের স্থান কাল আমাদের জানিয়ে দেবেন, ব্যাস। মাসে মাসে মোটা টাকা পাবেন, রাজার হালে থাকবেন। আমাদের SS2কে তো জানেন না, অত ভালো লোক এই ডিপার্টমেন্টে নেই। প্রশ্নকর্তা আরও প্রভুর অনেক গুণগান করলেন, কিন্তু গম্ভীর গলায় চাপা হাসিতে বাকি কথাগুলো পড়ে গেল। তখন প্রশ্ন হলো, আচ্ছা খালি হাসেন কেন বলুন তো? আজ 4-5 দিন ধরে ওই একটি কথা আপনাকে বোঝাচ্ছি, আপনি শুধু হেসেই উড়িয়ে দিতে চান। এবার উত্তর শুনতে পেলাম, সতেজ গম্ভীর গলা, একটা প্রচ্ছন্ন ব্যঙ্গের হাসি, তার মধ্যে লুকিয়ে রয়েছে অপরিচিত ভারী সেই কণ্ঠস্বর। বলল, হ্যাঁ, আপনার কথা হেসেই উড়িয়ে দিতে চাই। যদি সম্ভব হতো আমাদের দ্বারা, তাহলে আপনাদের এই IB ডিপার্টমেন্টটাই হেসেই উড়িয়ে দিতাম। এরপর কিছুক্ষণ সব চুপচাপ
বই পড়া বন্ধ করে অধীর উৎকণ্ঠায় কান খাড়া করে চেয়ারে বসে আছি। এরপর আবার ভেসে এলো সেই হাসি, এবার একটু জোরে। আপনার তুনে যতগুলো অস্ত্র ছিল সবগুলোই তো এতদিনে প্রয়োগ করেছেন আমার উপর, আর কেন? আমাদের পুলিশের সেই অফিসার মহোদয় অত্যন্ত নিম্ন স্বরে কী যেন বললেন, আমি শুনতে পেলাম না। শুনতে পেলাম সেই হাসি এবার আরও জোরে। বলল, আমি কি ভাবছি জানেন? আপনাদের মতো উজবুক সব লোককে আপনাদের হবুচন্দ্র SS2 এই ডিপার্টমেন্ট চালাচ্ছেন কি করে? তাকে বলে দেবেন এক ফর্মুলায় সব অঙ্ক কষা যায় না। ঠিক এমন সময় SS3-র আর্দালি এসে আমাকে জানালো, সাহেব আপনাকে সালাম দিয়েছেন। অনিচ্ছা সত্ত্বেও উঠে গেলাম। ফিরে এসে দেখলাম পার্টিশনের ওপাশে গভীর নিস্তব্ধতা। বুঝলাম কেউ নেই। হয়তো ভদ্রলোককে কাল আবার নিয়ে আসবে। তারপর হয়তো ওই একই প্রশ্নের একঘেয়ে কচকচানি শুরু হবে। অজান্তে আমার একটু নিঃশ্বাস বেরিয়ে এলো। নভেলখানা খুলে পড়তে শুরু করে দিলাম। টেলিফোনের ডিউটিতে বেশ আরামে আছি। 10টায় আসি, মাঝখানে 1 ঘন্টা SS প্রভুদের লাঞ্চের ছুটি, আমারও তখন ছুটি। আবার 5টায় সাহেবরা চলে গেলে ব্যাস আমি একদম বাড়ি। টেলিফোনের অগন্তি চাবিগুলি এখন আর ভয়ের উদ্রেক করে না। বেশ রপ্ত হয়ে গেছে এই কয় মাসে। এখন চাবিগুলোর দিকে না চেয়ে কানেকশন দিতে পারি। এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ কিছু ঘটেনি। সেই নিত্য নৈমিত্তিক বাধা ধরা রুটিন ওয়ার্ক। পুজো প্রায় শেষ হয়ে গিয়েছে। দেশের বাড়িতে প্রতি বছর 3 দিন অভিনয় হয়। বলা হলো ওই 3 দিনই আমাকে নাম ভূমিকায় বা বড় ভূমিকায় নামতে হয়। এবার ঠিক হয়েছে শাহজাহান, চণ্ডীদাস এবং মিশর কুমারী। সময় বেশি নেই। রোজ একখানা করে নাটক সঙ্গে নিয়ে টেলিফোনের ডিউটিতে বসে পাঠ মুখস্থ করি। সেদিন শাহজাহানের ভূমিকা খুব মন দিয়ে তৈরি করছিলাম। যেখানটায় শাহজাহান উন্মাদের মতো জাহানারকে বলছে দেব লাফ, দেই লাফ, তন্ময় হয়ে বন্দি বৃদ্ধ শাহজাহানের কথাগুলো চাপা গলায় বেশি ভাব দিয়ে আওড়ে যাচ্ছি। এমন সময় ক্রিং 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 করে বেজে উঠল ফোনটা। রিসিভার তুলে হ্যালো বলতেই একটা অস্পষ্ট চাপা গলায় কে যেন SS-কে চাইলেন। বইটির দিকে চেয়ে মুখস্থ করতে করতে চাবিগুলো টিপে দিলে 7 ডাউন 2 আপ 4 ডাউন করে কানেকশন দিয়ে আবার পুরো উদ্যমে পরের সিনটা শুরু করলাম। খেয়াল নেই কতক্ষণ পর দেখি 3-4 জন আদালি ও 2-3 জন বাঙালি অফিসার হন্তদন্ত হয়ে আমার দিকে ছুটে আসছে। ব্যাপার কি? ভীষণ ব্যাপার। SS আমাকে তলব করেছে। অপরাধীর মতো ভয়ে ভয়ে SS-এর কামরায় ঢুকলাম। সত্যিকার গোলাপ খাস আম দেখেছেন? চেয়ে দেখি SS-এর গালের 2 পাশে ঠিক সেই রকম লাল হয়ে গিয়েছে। রাগে ইংরেজি প্রভু নিজের চুল ছিঁড়ে ফেলেন এমন আর কি। আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। একসঙ্গে যে কতগুলো কথা বলে গেল তার একটি বর্ণও বুঝলাম না। পাশের একজন বাঙালি অফিসার বললেন, আরে করেছেন কি মশাই? সাহেবের একজন স্পেশাল স্পাই যাকে মাসে মাসে বহু টাকা সাহেব গোপনে দিয়ে থাকেন, তার বিশেষ দরকারি খবর আপনি SS2-কে দিয়ে দিয়েছেন। আমি তো অবাক, কী জবাব দেব ভাবছি। এমন সময় রতিলাল বাবু ঘরে এসে আমাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বললেন, টেলিফোনের ডিউটিটা খুব একটা সহজ নয়। সবসময় সজাগ না থাকলে এক মুহূর্তের ভুলে অনর্থ ঘটে যেতে পারে। টেলিফোনটি ছিল SS1-এর, খুব গোপনীয় একটা গোপন মিটিংয়ের খবর, যার উপর নির্ভর করে SS রাতে 4-5 জন স্বদেশী নেতাকে গ্রেপ্তার করতেন। বুঝলাম ব্যাপারটা ভীষণ গুরুতর। আরও মজার কথা শুনলাম, এই ভাইটিকে তিনি স্পেশাল স্পাই করার জন্য SS2 বহুদিন ধরে চেষ্টা করেছেন, কিন্তু পারেনি। এবং সে যে বহুদিন আগেই SS1-এর টোপ গিলে বসে আছে তাও তিনি জানতেন না।
আমি প্রমাদ গুনলাম, বুঝতে পারলাম চাকরিটা এবার সত্যি সত্যিই গেল। রতিলালবাবু বললেন, বাড়ি চলে যাও, টেলিফোন ডিউটি তোমাকে আর দেওয়া হবে না। ঠিক দেখি সাহেবের হাত পা ধরে অন্য কোনো ডিউটিতে দিয়ে যদি তোমার চাকরিটা আমি কোনো মতে রক্ষা করতে পারি। রতিলালবাবুর চেষ্টায় চাকরিটা আমার রয়ে গেল, তবে ডিউটি গেল বদলে। এবার আমার ডিউটি পড়লো ভবানীপুরে, রসা রোড থেকে যে জায়গায় ট্রামটা ঘুরে বালিগঞ্জ মুখে গিয়েছে সেই চৌমাথায়। শুনলাম সাসপেক্ট থাকে প্রদাবাদিত্য রোগে। বিকাল 3টা থেকে 5টার মধ্যে সে সাইকেলে বেরিয়ে পড়ে, তারপর এদিক সেদিক ঘুরে কোথায় যে সরে পড়ে তা কেউ জানে না। আজ 3 বছর ধরে ওকে ফলো করা হচ্ছে। অতি দুধে ওয়াচার পর্যন্ত হার মেনে গিয়েছে। ডিউটিতে তারা 3 জন, তার মধ্যে একজনের সাথে শুধু একখানা ভালো বাইসাইকেল। যদি কোনো সাইকেলে সে না ওঠে, ট্রামে বা ট্যাক্সিতে বেরোয়। এই জন্য আমরা বাড়তি 2 জন। রতিলালবাবু বিশেষ করে সঙ্গের 2 জনকে বলে দিয়েছেন যে আমি যেন কোনো মতেই ওই বিশেষ মূল্যবান শিকারিটিকে ফলো না করি। কাজেই 3টের সময় চৌমাথার ঘাসের উপর আরামে বসে পড়ি আর সঙ্গী 2 জনের সঙ্গে রবার্ট ব্লেক থেকে শুরু করে ওদেশের সব জাদরাল ডিটেকটিভদের গল্প ফেঁদে বসি। সঙ্গী 2 জন আমার গল্পসমূহ হা করে গিলত। আমাদের শিকার বাড়ি থেকে বেরোলেই ওরা জানতে পারত। নিমেষে 3 জন 3 দিকে ছিটকে পড়তাম। শুধু সাইকেলিস্ট সমিতি দূর থেকে অনুসরণ করত। এরপর আমরা 2 জন একেবারে নিশ্চিত, খালি খোঁজ গল্প আর পরনিন্দা, এই করে রাত 9টা পর্যন্ত কাটিয়ে দিতাম। নাম ধরুন ওই লোকটি রবি চৌধুরী, বয়স 24-25, গাঁটটা গাঁটটা চেহারা, কালো রং, মাথার চুল ছোট করে ছাটা, চোখ দুটি অসাধারণ তীক্ষ্ণ। চাইলে মনে হবে যেন অন্তঃস্থল ভেদ করে চাইছে। পরনের মোটা খদ্দরের লুঙ্গি, গায়ে খদ্দরের ঢিলে পাঞ্জাবি, পায়ে চটি, সাইকেল চালানোয় অসম্ভব দক্ষ। রবি চৌধুরীর সাইকেলে বাড়ি থেকে বেরিয়ে ঠিক ওই মোড়টার কাছে এসে সাইকেল আস্তে করে চালাতো আর চারিদিকে চাইতে চাইতে যেত, যেন সমস্ত আইবি ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করে বলতে চাইতো, এসো, কে আসবে আমাকে ফলো করতে। পরে বুঝেছিলাম যত নতুন লোকই দেওয়া হোক না কেন, বাড়ি থেকে বেরিয়েই রবি বুঝতে পারতো কারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক। যা বলছিলাম সেটি বলি। রাত্রি প্রায় 9:30-এর সময় আমার 3য় সঙ্গীটি গলঘর্ম হয়ে ফিরে এলো। আবার সেই পুরাতন ব্যর্থতার ইতিহাস। এ রাস্তা ও রাস্তা, এ গলি ও গলি ঘুরিয়ে নাস্তা নাবুদ করে 8 ঘন্টা আগে লোকটা কোথায় যে সরে পড়লো কেউ তা জানে না। মনে মনে এই রবিবাবুর উপর আমার শ্রদ্ধা আর কৌতূহল জেগে উঠল। শুনলাম এই বয়সে সে 4-5 বার জেল খেটেছে। আমাদের আইবির কর্তারা বহু চেষ্টা করেছে তাকে টোপ গেলাবার, এখনও সে চেষ্টা চলছে। কিন্তু বড় শক্ত চাই, শ্রদ্ধা একেবারেই বেড়ে গেল। দিন 15 কেটে গেল। এর মধ্যে একটা নতুন উপসর্গ এসে জুটেছে। একে আমি ভবানীপুরের ছেলে, বহু লোকের সাথে পরিচয়, তারপর বাবা মিত্র ইনস্টিটিউটের মাস্টার। কাজেই নির্বিবাদে চৌমাথায় বসে ডিউটি করা আমার ভাগ্যে সইল না। বসে গল্প করছি, এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, আরে ধীরাজ, তুই এখানে বসে কি করছিস বলতো? কালো ট্রামে যেতে দেখলাম তুই এখানেই বসে আছিস। আমি কি জবাব দেব বলতে পারেন? অপ্রস্তুত হয়ে একটা যা তা বলে দিলাম। বিশ্বাস তো সে করলই না। আমার সঙ্গী দুটির দিকে সদিগ্ধ দৃষ্টিতে চাইতে চাইতে সরে পড়ল। এরকম ঘটনা আজকাল প্রায়ই ঘটতে থাকে। একে তখন অসহযোগ আন্দোলনের যুগ। পুলিশ বা এসবি বা আইবির নাম শুনলেই লোকে ঘৃণায় ভুরু কুঁচকে প্রকাশ্যে গালিগালি দিয়ে থাকে। তারপর যদি জানাজানি হয়ে যায় আমি পুলিশ, শুধু পুলিশই নই,
টিকটিকি পুলিশ, তবে বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানগুলোকে জেলে পড়তে সাহায্য করছি ভেবে ব্যাস আর দেখতে হবে না। আমার হয়ে গেল। মনে মনে আমি অনেকটাই জমে গেলাম। বেলা 4টে কি 4:30 বাজে। তিনজন অফিসের কী একটা ব্যাপার নিয়ে তর্কে মেতে আছি। হঠাৎ আমার সঙ্গী দুজন ছিটকে কে কোথায় চলে গেল বুঝতে পারলাম না। বোকার মতো আমি চারিদিকে চাইতে চাইতে দেখি ঠিক আমার সামনে পশ্চিমের ফুটপাতের উপর এক পা ঠেসে দিয়ে সাইকেলে বসে রবি চৌধুরী। আটকে উঠলাম। ভাটার মতো জ্বলন্ত চোখ দুটো দিয়ে আমার আপাদমস্তক নিরীক্ষণ করে ডান হাত বাড়িয়ে আমায় ডাকলো। সে ডাক অবহেলা করার মতো সাহস, মনের বল আমার ছিল না। মন্ত্রমুগ্ধের মতো এক পা করে এগিয়ে গেলাম। কাছে যেতেই শান্ত অথচ তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো, এই তোমার নাম ধীরাজ না? উত্তরে শুধু ঘাড় নাড়ালাম। তুমি ললিতবাবুর ছেলে না? বললাম, হ্যাঁ। তোমার বাবার কাছে আমি পড়েছি, তাকে আমি বিশেষ শ্রদ্ধা করি। আর তার ছেলে হয়ে তুমি কি না এই কাজ করছো? কি জবাব দেব? চুপচাপ বসে রইলাম। রবি চৌধুরী বলেই চললেন, পরাধীন দেশে জন্মে যথেষ্ট নির্যাতন ভোগ করছি। সেই আত্মগ্লানি খানিকটা মুছে ফেলার পর দেশ মায়ের সেবা করছি। ইংরেজদের চোখে আমরা যাই হই, তোমাদের কাছে, আমার ছোট ভাই বোনদের কাছেও কি আমরা অপরাধী? বলো, নইলে তোমরা আমাদের ছোট ভাই বোন হয়েও রাত দিন আমাদের পিছু পিছু ব্লাড হাউন্ডের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? সামান্য কটা টাকার জন্য এই চাকরিটাই স্বীকার করে নিলে? ছি! নিচে মাটির দিকে চেয়েছিলাম, মুখ তুলে দেখি রবি চৌধুরী তীর বেগে সাইকেল চালিয়ে কালীঘাট ড্রাম ডিপো ছাড়িয়ে গিয়েছেন। বন্ধুগণ, শেষ হয়ে গেল আজকের পর্ব। 1 ঘন্টা দিলাম। এটি অত্যন্ত বড় একটি উপন্যাস, তবুও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পড়ে উপন্যাসটি শেষ করতে। আগামী শুক্রবার আবার দেখা হবে আমার নিমাই ভট্টাচার্যের মেম সাহেবের 6ষ্ঠ অধ্যায় নিয়ে। আগামী মঙ্গলবার এই ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম নামক উপন্যাসটির 2য় পার্ট নিয়ে হাজির হব। মনে রাখবেন, 2 দিনই অর্থাৎ শুক্রবার এবং মঙ্গলবার 2 দিনই আমি সকাল 11টায় আপনাদের জন্য এই উপন্যাসের পাঠ প্রদান করব। আমার চ্যানেলটি কামালের বিবিধ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। যদি কোনো বিষয়ে কোনো কিছু বলতে বা জানতে চান অথবা কেমন লাগছে কোনো উপদেশ যদি জানাতে চান অথবা কোনো গল্পের চয়েস যদি থাকে তাও যদি জানাতে পারেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কমেন্ট বক্স সবসময় ওপেন থাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বিশেষভাবে উপকৃত হব। এতক্ষণ সাথে ছিলেন সেই কারণে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।